ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় বৃত্তীয় গতি বা রোটেশনাল মোশন এই চ্যাপ্টারটির রিভিশন দেওয়া বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাতে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য। ধরো একটি বস্তু নির্দিষ্ট সময়ে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তপথে এ থেকে বিতে গেল, অর্থাৎ এখানে বৃত্তচাপ বলো বা সরণ এস হলো, আর কেন্দ্রে কোণ উৎপন্ন করলো থিটা। এই থিটাটি হলো কৌণিক সরণ। কৌণিক সরণ মানে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ এস বাই আর, এখান থেকে পাচ্ছ এস সমান আর থিটা। ভেক্টর রূপে যদি লিখো, যদি প্রয়োজন হয়, তাহলে ডিএস ইকাল টু ডি থিটা ক্রস আর ভেক্টর হিসেবে লিখবে। আর জানোই তোমরা সিজিএস এসআই পদ্ধতি যাই যে কোনো পদ্ধতিতেই কৌণিক সরণের একক বা কোণের একক রেডিয়ান। এখন কৌণিক বেগ, মনে করো যে থিটা কৌণিক সরণ উৎপন্ন হলো টি সময়ে, তাহলে কৌণিক বেগ মানে সরণ বাই সময় করে, তাহলে থিটা বাই টি পাবে। ওমেগা সমান থিটা বাই টি, কৌণিক বেগ ওমেগা সমান থিটা বাই টি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, থিটা সমান ওমেগা টি। ভেক্টর হিসাবে যদি লিখো, তাহলে ওমেগা ভেক্টর ইকাল টু থিটা ভেক্টর বাই টি। ওমেগা ভেক্টর মানে হলো অ্যাক্সিয়াল ভেক্টর, অক্ষীয় ভেক্টর, তাহলে অক্ষীয় ভেক্টর ওমেগা। এখন তাৎক্ষণিক কৌণিক বেগ যদি বের করো, তাৎক্ষণিক কৌণিক বেগ ওমেগা সমান ডি থিটা ডিটি জানো। এটাকে যদি লিখো ডি থিটা ইকাল টু ওমেগা ইন্টু ডিটি আকারে লিখতে পারো। তার মানে থিটা বের করতে হলে ইন্টিগ্রেশন করে বের করা যাবে। টাইম লিমিটটা দিয়ে দিতে পারে। টাইম লিমিটটা ধরো T1 টু T2 দিল, তাহলে এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করে থিটার মানটা বের করা যাবে। এবার কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ মানে আলফা। সংজ্ঞা অনুযায়ী আলফা হচ্ছে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি। ধরো এখানেতে ওমেগা ওয়ান বেগ ছিল, টি সময় পরে ওর বেগ হলো ওমেগা টু বেড়ে, তাহলে তখন বেগ বৃদ্ধি, কৌণিক বেগ বৃদ্ধি বাই সময় করে সংজ্ঞা অনুযায়ী এই সম্পর্কটি পেলে এটা কি আবার দেখো সাজিয়ে লেখা যাবে ওমেগা টু সমান ওমেগা ওয়ান প্লাস আলফা টি। আর ভেক্টর হিসাবে লিখলে যারা ভেক্টর তাদের মাথায় ভেক্টর চিহ্ন দিয়ে ইকুয়েশন একটা পাবো। কৌণিক বেগের মতো কৌণিক ত্বরণ, তাৎক্ষণিক কৌণিক ত্বরণ এর যদি ডেফিনেশনটা চাই, আলফা সমান হচ্ছে ডি ওমেগা ডিটি। ওখান থেকে ওমেগা যদি বের করতে যাই, ইন্টিগ্রেশন করে ওমেগা বের করা যেতে পারে। এক নম্বর কথা হচ্ছে ওমেগা দেয়া থাকলো, আলফা বের করতে দিল, তাহলে ডেরিভেটিভ করে। আবার আলফা দেয়া থাকলো, ওমেগা বের করতে বললো, তাহলে ইন্টিগ্রেশন করে তখন টাইম লিমিটটা দিয়ে দিতে পারে T1 টু T2 সেই মতো বার করলে। আচ্ছা, আলফা এর একক তাহলে কৌণিক বেগের পরিবর্তন বাই সময়, তো তার মতো রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এখন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক, আলফা মানে ডি ওমেগা ডিটি, এটাকে যদি ডি থিটা ডিটি ডি ওমেগা ডিটি গুণের আকারে লিখি, তাহলে একই সম্পর্কটা থাকছে, কিন্তু এইটা মানে দেখো আবার ওমেগা, তাহলে এলো ওমেগা ইন্টু ডি ওমেগা ডিটি, মানে এই ফর্মেটে থাকলে আলফা বের করা যাবে। আবার আলফা ইকাল টু ওর সংজ্ঞা থেকে যে সমীকরণটা পেয়ে থাকি, সেখানে ওমেগা টুর জায়গায় 2πn2, ওমেগা ওয়ানের জায়গায় 2πn1 বসালে এরকম সম্পর্কটা পাবো। পর্যায়কাল মানে জানো, একে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়, একবার আবর্তনের জন্য সময়। এর এককটা তো সিজিএসই বলো এসআই বলো যে কোনো পদ্ধতিতেই এককটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা, কম্পাঙ্ক মানে 1/t, এখানেও লেখা আছে কম্পাঙ্ক মানে n, আর কম্পাঙ্ক মানে জানো 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ আবর্তন করে। এর পরম একক এত রকম করে লেখা যায় 1/সেকেন্ড, সেকেন্ড টু দি পাওয়ার -1, এটাকেই বলে হার্জ, সিপিএস বা আরপিএস, রেভলিউশন পার সেকেন্ড। ব্যবহারিক একক রয়েছে আরপিএম রেভলিউশন পার মিনিট আর আরপিএইচ রেভলিউশন পার আওয়ার। আরপিএম আরপিএইচ এই দুটিকে কনভার্ট করা যাবে, তার সম্পর্কগুলি খেয়াল করে দেখো। এখন বিভিন্ন সম্পর্ক কতগুলি, যেমন ধরো 1 নম্বরে কম্পাঙ্কের সঙ্গে পর্যায়কালের ছোট ছোট সম্পর্ক, 2 নম্বর কৌণিক বেগের সঙ্গে পর্যায়কালের, কৌণিক বেগ ওমেগা সমান 2π/t, সেরকম 3 নম্বরে বলি ওমেগা সমান 2πn, যে ভি সমান ওমেগা ইন্টু আর বা আর ওমেগা, এরকম সম্পর্কগুলো তো আছেই। এখানে যদি প্রাথমিক বেগ আর চূড়ান্ত বেগের সম্পর্ক লিখি, তখন তাহলে কিন্তু প্রাথমিক বেগ মানে রৈখিক গতিতে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, তখন ইউ সমান লিখবো আর ওমেগা 1। আর চূড়ান্ত বেগকে ভি দিয়ে প্রকাশ করি, চূড়ান্ত রৈখিক বেগকে, তাহলে তখন ভি সমান লিখবো আর ওমেগা 2। আর এর সমান আর থিটাটা তো জানোই।
বা ভেক্টর রূপের সম্পর্কটাও একটু আগে বলা হলো। এখন এইটাকে যদি ডেরিভেটিভ করে দাও, ডিএস ডিটি ইকাল টু ডি থিটা ডিটি ক্রস আর, তাহলে ডিএস ডিটি মানে হচ্ছে রৈখিক বেগ, আর ডি থিটা ডিটি মানে হচ্ছে কৌণিক বেগ। তাহলে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক ভি ভেক্টর ইকাল টু ওমেগা ক্রস আর এই রূপে জেনে রাখলাম। এখন ভি ভেক্টরের অভিমুখটা বা ওমেগার অভিমুখটা কী করে বুঝবো? সে পোটার হুইল, কুমোর চাকা, ওই কনসেপ্ট থেকে বুঝে নিতে হবে। এখন ওই ছোটো ছোটো সমীকরণগুলোকে বসিয়ে বা ব্যবহার করে বৃত্তীয় গতির জন্য কতগুলি সমীকরণ পাওয়া যায় সেগুলি এক কাছে করে নাও। ওমেগা 2 সমান ওমেগা 1 প্লাস আলফা টি। 2 নম্বরে কৌণিক সরণ থিটা মানে হচ্ছে ওমেগা 1 টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, মানে এইটা হলো এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্রটা থেকে আসবে। সেরকম 3 নম্বরে ওমেগা 2 স্কোয়ার ইকাল টু ওমেগা 1 স্কোয়ার প্লাস 2 আলফা থিটা, মানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস, ওই সূত্রটা থেকে আসে। থিটা টি তম সেকেন্ডে কৌণিক সরণ ওমেগা 1 প্লাস হাফ আলফা ইন্টু 2t মাইনাস 1, এটাও আসে এস টি ইকাল টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1, এই সূত্রটা থেকে। এখন চলে যায় অভিকেন্দ্র ত্বরণে। অভিকেন্দ্র ত্বরণের ক্ষেত্রে এই বিন্দুটা এ থেকে বি বিন্দুতে একটা বস্তু সমকৌণিক বেগে এসে টি সময়ে এলো, তাহলে ওই বিন্দুটির স্থানাঙ্ক মনে করো এক্স কমা ওয়াই। তাহলে এই পজিশন ভেক্টর আর ইকাল টু এক্স আই প্লাস ওয়াই জে, সেইখান থেকে পাওয়া যাবে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর আর ভেক্টর ইকাল টু আর কস থিটা প্লাস আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। এখানে অভিকেন্দ্র ত্বরণ বের হবে, অভিকেন্দ্র ত্বরণ যেটি বের হবে সেটি হলো ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর। এতে অভিকেন্দ্র ত্বরণের রাশিমালার প্রতিষ্ঠা করা তোমরা জানো, করেছো। এটিকে বলে অভিলম্ব ত্বরণ বা নর্মাল অ্যাক্সিলারেশন, এন দিয়েও প্রকাশ করতে পারো। এখন এই অভিকেন্দ্র ত্বরণ, তাতে যদি ভর গুণ করে দাও, অভিকেন্দ্র ত্বরণের সঙ্গে ভর গুণ করো, তাহলেই পাবে আবার অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল অবভিয়াসলি কেন্দ্রের দিকে ক্রিয়া করে, বস্তু থেকে কেন্দ্রের দিকে ক্রিয়া করে ব্যাসার্ধ বরাবর। আর অপকেন্দ্র বল মানে বস্তু থেকে বাইরের দিকে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে ক্রিয়া করে অপকেন্দ্র বল, তার মানও কিন্তু একই অভিকেন্দ্র বলের মতোই। দেখে নাও। এখন স্পর্শকীয় ত্বরণ আর অভিলম্ব ত্বরণ সম্পর্কে একটু জানব। মূল ত্বরণ এ ভেক্টর ইকাল টু ডিভিডিটি জানো, তাহলে ডিডিটি অফ ওমেগা ক্রস আর, কেননা ভি এর ভ্যালুটা হচ্ছে ওমেগা ক্রস আর। তাহলে এখন ডেরিভেটিভ যদি করি, ইউভি মেথডে ডেরিভেটিভ করবো, একবার ওমেগাটা ডেরিভেটিভ করব, যেমন ক্রস গুণফল করে আর লেখা আছে সেরকম থাকবে, আবার একবার ওমেগাটাকে রেখে দেবো আর এর ডেরিভেটিভ করব। তাহলে এখান থেকে দেখো ডি ওমেগা ডিটি মানে আলফা, আর ডিআর ডিটি মানে হচ্ছে ভি, রৈখিক বেগ। তাহলে এইটাও ত্বরণ, এই পার্টটাও ত্বরণের পার্ট, এই পার্টটাও ত্বরণের পার্ট। এই পার্টটাকে বলবো স্পর্শকীয় ত্বরণ, ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন। স্পর্শকীয় ত্বরণ মানে এটি স্পর্শকীয় ত্বরণ, আর নর্মাল অ্যাক্সিলারেশন অভিলম্ব ত্বরণ সেটা হলো এন। যেখানে অভিলম্ব ত্বরণ নেই সেখানে শুধু এটি থাকবে, মানে স্পর্শকীয় ত্বরণটিই থাকবে। এখন যদি কোথাও দুরকমই থাকে তাহলে কিন্তু লব্ধি ত্বরণ বার করবে তখন ভেক্টর অ্যাডিশনের নিয়ম ওইটাকে ফলো করে করবে। এরা দুজন লম্বভাবে থাকে, দুটি ত্বরণই লম্বভাবে থাকে বলে এটি স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 2ATAN cos 90 ডিগ্রি হতো, এই পার্টটা জিরো হয়ে গেছে, তার জন্য এই পার্টটা দেওয়া হয়নি। আমরা এখানে কোনো বস্তু রৈখিক ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনে থাকবে, নর্মাল অ্যাক্সিলারেশনে থাকবে, সেরকম একটা মানে বস্তুর কথা ভেবেছি। ধরো বস্তুটা y = f of x এই সমীকরণ মেনে চলছে, এই সমীকরণ মেনে এরকম বক্রপথে চলছে, অর্থাৎ এর ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনও আছে আবার নর্মাল অ্যাক্সিলারেশনও আছে। তাহলে এক্ষেত্রে যদি মূল বল f এর প্রভাবে ওর গতির পরিবর্তন হয়, তাহলে ওই বলটা দুটো উপাংশ, ওই বলের দুটো উপাংশ f sin থিটা f cos থিটা, থিটাটা এইদিকে সঙ্গে দেখিয়েছি। এক্ষেত্রে
স্পর্শকীয় ত্বরণ মানে হলো স্পর্শক বরাবর ত্বরণ, যেটা স্পর্শক বরাবর ত্বরণ, ওকে, সেটা হবে এফ কস থিটা বাই এম, এফ কস থিটা বাই এম। আর স্পর্শকীয় ত্বরণকে তুমি আরেক রকম করে বের করতে পারো, সেটা হলো ডিভিডিটি, ডেরিভেটিভ করে। এদিকে এফ সাইন থিটার জন্য অভিলম্ব ত্বরণ, অভিলম্ব ত্বরণ মানে এফ সাইন থিটা বাই এম, তাহলে বল বাই ভর করে পেলে, এটা মানেই হলো অভিকেন্দ্র ত্বরণ যেটা, সেইটা ভি স্কোয়ার বাই আর। আর এখানে খেয়াল রাখবে, খুব ক্লিয়ার করে খেয়াল রাখবে, সেটা হলো স্পর্শকীয় ত্বরণের সৃষ্টি হয় বেগের মানের পরিবর্তনের জন্য, আর অভিলম্ব ত্বরণের সৃষ্টি হয় বেগের দিকের পরিবর্তনের জন্য। প্রসঙ্গত আরও দুটি কথা এখানে খেয়াল রাখবে, এমসিকিউ হিসাবে তো দরকার হতেই পারে। সেটা হলো রেডিয়াল ভেক্টর, রেডিয়াল ভেক্টর বলতে ব্যাসার্ধ বরাবর ভেক্টর, বা এটাকে দূরক ভেক্টরও বলে। দূরক ভেক্টর মানে আর কস থিটা আই ক্যাপ, থিটাটার জায়গায় ওমেগাটি বসানো আছে, আর সাইন থিটা জে ক্যাপ, এদেরকে যোগ করলে পাবে থিটা মানে ওমেগাটি। থিটা হিসাবে থাকলেও তখন ওমেগাটির পরিবর্তে থিটা ব্যবহার করবে, আর নাহলে ওমেগাটির আকারে যদি পাও তাহলে ওমেগাটির আকারেই কাজ করবে। এটি মূল ভেক্টরটি, ব্যাসার্ধ বরাবর মূল ভেক্টরটি। একে যদি আমি ওর পরম মান দিয়ে ভাগ করি, মানে আর দিয়ে যদি ভাগ করি, আর দিয়ে ভাগ করি, তাহলে পাবো ইউনিট ভেক্টর, অর্থাৎ ইউনিট রেডিয়াল ভেক্টর। দূরক ভেক্টরটার আবার একক ভেক্টর আর ক্যাপ, আর ক্যাপ মানে তাহলে আরগুলো ভাগ করে দিয়ে যেটা পাবো সেটা। ঠিক এর 90 ডিগ্রিতে যে ভেক্টরটা, সেটা হলো ট্যানজেন্সিয়াল ইউনিট ভেক্টর, ট্যানজেন্সিয়াল ইউনিট ভেক্টর, স্পর্শক বরাবর একক ভেক্টর। এই 90 ডিগ্রিতে করলেই এই হিসাবটা চলে আসবে, মাইনাস সাইন ওমেগাটি আই ক্যাপ প্লাস কস ওমেগাটি জে ক্যাপ। সমতল বৃত্তপথে সাইকেলের গতি, এক্ষেত্রে তোমরা জানো যে সাইকেলটার ভিম্যাক্সের ভ্যালুটা হবে √μ/g। এটা প্রতিষ্ঠা করা আছে, প্রতিষ্ঠার জন্য ভিডিওগুলো দেখে নিতে পারো। সাইকেল আরোহী উলম্বের সঙ্গে থিটা কোণ যদি করে, তাহলে ট্যান থিটার সমান ভি স্কোয়ার বাই আর জি বেরোয়। মানে অ্যাকচুয়ালি মাটি যে প্রতিক্রিয়া বলটা দেয়, সেটা যদি এন হয়, তাহলে এন কস থিটা এন সাইন থিটা উপাংশে ভেঙে ওজন এবং অভিকেন্দ্র বলের সঙ্গে সমান করে আর এই ইকুয়েশনটি পাওয়া যায়, ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। এটাও প্রতিষ্ঠা করা আছে তোমাদের। এবার ব্যাংকিং কোণ, ব্যাংকিং কোণ মানে থিটা। বাঁক নেওয়ার সময় রাস্তার বাইরের দিকটা উঁচু, ভেতরের দিকটা নিচু করে তৈরি করা থাকে, যে কোণে হেলানো থাকে সেটাকে বলে ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণযুক্ত রাস্তাতে যদি কোনো গাড়ি বাঁক নেয়, তাহলে সে মাটিতে যে বল প্রয়োগ করে তার জন্য প্রতিক্রিয়া বল পাই এন, এনের দুটো উপাংশ, এন কস থিটা এন সাইন থিটা। তাদেরকে যদি এন কস থিটা মানে ওজন, এন সাইন থিটা মানে অভিকেন্দ্র বল, এদের সঙ্গে যদি সমান করি, তাহলে আবার ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি পাই। এখান থেকে থিটা মানে হলো ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। তাহলে ব্যাংকিং কোণের রাশিমালা এখান থেকে বের করে নেওয়া যাবে। এটা অবশ্য ঘর্ষণহীন তল, ঘর্ষণ না ধরে হিসাবটা। যদি এখানে আরও একটু অঙ্ক বাড়িয়ে দিতে পারে, কোনো প্রবলেমকে বাড়িয়ে দিতে পারে, যে বাইরের দিকটা এইচ উঁচু আর দুটো চাকার মধ্যে দূরত্ব দিয়ে দিল এক্স, তার মানে তখন ট্যান থিটার সমান আসবে এইচ বাই এক্স। তাহলে ট্যান থিটার জায়গায় বসিয়ে দাও, বসিয়ে দিলে তখন ভি সমান পাচ্ছ দেখো √8 বাই এক্স। এবার ঘর্ষণ বলকে যদি কাজের মানে ধরা হয়, ঘর্ষণ বলকে ধরা হলে তাহলে ঘর্ষণ বল বাঁকের ভেতরের দিকে কাজ করবে, কেননা পিছলালে গাড়িটা যদি পিছলে যায় বাইরের দিকে পিছলাবে। সেক্ষেত্রে ঘর্ষণ বল, সীমাস্থ ঘর্ষণ বল এফএস, তার অনুভূমিক উপাংশ এফএস কস থিটা আর উলম্ব উপাংশ এফএস সাইন থিটা। তাহলে এখন এখানে বলের সমীকরণ দুদিকে পাবো, দুদিকে বলের সমীকরণ হিসাব করলে ভি ম্যাক্স ইকাল টু পাবো, ভি ম্যাক্স ইকাল টু পাবো √r(g) ইন্টু মিউ প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা। √এর পরিবর্তে হোল ব্র্যাকেট দিয়ে হাফ করে লেখা আছে। যদি তোমরা ঘর্ষণহীন তলের জন্য সরাসরি চাও, মানে এইখানে যে উত্তর পেয়েছি সেটা যদি সরাসরি চাও, তাহলে মিউ এর মানটা 0 বসিয়ে দিলে ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি পেয়ে যাবে। আবার অনুভূমিক তলে যদি ঘূর্ণনের কথা এখান থেকেই বের করতে চাই, তাহলে ভি ম্যাক্স থিটা ইকাল টু 0 বসিয়ে দাও, অনুভূমিক মানে থিটা ইকাল টু 0, তখন তাহলে ভি ম্যাক্স ইকাল টু পেয়ে যাবে √μ/g। মানে এইটা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু সব সূত্রগুলোই এখান থেকে চলে আসে। ব্যাংকিং বা সমতল বৃত্তপথে বাঁক নেওয়া সব সূত্রগুলোই চলে আসে। উলম্ব বৃত্তপথে যে কোনো বিন্দুতে যদি বস্তুর বেগ, গতিশক্তি এইসব চাই, তাহলে তোমাকে
ধরে নিতে হবে যে থিটা কোণে বস্তুটা আছে, এম ভরের বস্তুটা থিটা কোণে রয়েছে, সেখানেতে ওর বলগুলো ওজন, অপকেন্দ্র বল, আবার ওজনের দুটো উপাংশ এমজি সাইন থিটা, এমজি কস থিটা, এইটা এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে, তাহলে এই দিকটা এমজি কস থিটা, এই দিকটা এমজি সাইন থিটা। এখন এখানেতে বলের সমীকরণগুলোকে বলের সমীকরণ অ্যাপ্লাই করলে টেনশন অ্যাট এনি পয়েন্ট টিপি ইকাল টু এমজি কস থিটা প্লাস এম ভিপি স্কোয়ার বাই আর বের হয়। এই দিকটা টান আছে আর এই দিকের এই দুটো বল আছে, এইটা আছে অপকেন্দ্র বল আর ওজনের উপাংশটা। এখানে দেখো এই যে ত্রিভুজটা ওডিসি, এই ত্রিভুজটা থেকে কস থিটা মানে তুমি বার করতে পারো আর মাইনাস এইচ বাই আর, এখান থেকে এইচ ইকাল টু বেরোচ্ছে এরকম। আবার সর্বনিম্ন বিন্দুতে বেগ এবং সি বিন্দুতে বেগ, এই দুটি বেগের তুলনা করলে তাদের রাশিমালাটা বের হয় এরকম। সেইখান থেকে আমি আবার টেনশন অ্যাট এনি পয়েন্ট বা যে কোনো বিন্দুতে টানের সমীকরণটাকে এইভাবে লিখতে পারি। যদি বস্তুটি সন্ধিবেগে থাকে মানে সর্বোচ্চ বিন্দুতে বেগ হচ্ছে √/u/g আর সর্বনিম্ন বিন্দুতে তখন বেগ √5/g, এরকম যদি থাকে তাহলে ভি অ্যাট এনি পয়েন্ট মানে যে কোনো বিন্দুতে বেগ সেটা বেরিয়ে যাবে √/g ইন্টু 3 + 2 cos থিটা, এবং টি অ্যাট এনি পয়েন্ট এটা বেরোবে 3mg ইন্টু 1 + cos থিটা। এখান থেকে গতিশক্তি, স্থিতিশক্তি, এই সূত্রটা জানা থাকলেই গতিশক্তি বেরিয়ে যাবে যে কোনো জায়গাতে। আবার এই হাইটের রাশিমালাটা জানা থাকলে mgh করে স্থিতিশক্তি বেরিয়ে যাবে যে কোনো জায়গাতে। আবার আরেকটি কথা খেয়াল রাখবে, যদি সর্বনিম্ন বিন্দুতে যাও থিটা ইকুয়াল টু 0 বসাবে, তাহলে এই সূত্রগুলি থেকে যে কোনো বিন্দুতে বেগ বা স্থিতিশক্তি, গতিশক্তি সবেতেই যাওয়া যাবে, টান সবেতেই যাওয়া যাবে, শুধু থিটার মানটা 0 বসিয়ে দাও, সর্বনিম্ন বিন্দুতে পাবে। থিটার মানটা 90 ডিগ্রি বসাও, তাহলে অনুভূমিক বিন্দুটাতে পাবে। থিটার মানটা 180 ডিগ্রি বসাও, সর্বোচ্চ বিন্দুতে পাবে। খেয়াল রাখতে হবে যে ভিপি আর টিপি এদের ভ্যালুগুলো যেন মনে থাকে। এবার কনিক্যাল পেন্ডুলাম, শঙ্কুদোলকের ক্ষেত্রেও এটা উলম্ব অক্ষ, সেটাকে স্থির রেখে অনুভূমিক বৃত্তপথে ঘুরছে, আর এইটা হচ্ছে সুতোটা, বিটা সুতোর দৈর্ঘ্যটা ধরা আছে এল। এখানে বৃত্তপথের ব্যাসার্ধটাকে আর ধরা আছে। দেখো যে সমস্ত বলগুলি কাজ করে তাদের মধ্যে ওজন এবং সুতোর টান টি, টানকে দুটো সমকৌণিক উপাংশে যদি ভাঙো তাহলে এই দিকটা পাবে টি কস থিটা, এই দিকটা পাবে টি সাইন থিটা। টি কস থিটা ওজনটাকে প্রশমিত করে, টি সাইন থিটাটা অভিকেন্দ্র বলকে সাপ্লাই করে। বা আরেক রকম করেও এইদিকে অপকেন্দ্র বলটাকে দেখিয়ে টি সাইন থিটা অপকেন্দ্র বলের সঙ্গে সমান সেটাও বলতে পারতাম। তো এই দুটো ইকুয়েশনকে নিলে, এই দুটো ইকুয়েশন নেওয়ার পরে ভাগ করে দাও, ভাগ করলে ট্যান থিটা মানে পাবে ওমেগা স্কোয়ার r/g। এখান থেকে ওমেগার রাশিমালাটা পাবে, ওমেগা মানে আবার 2π/t জানো, টি মানে পর্যায়কাল, তাহলে পর্যায়কালের রাশিমালাটা পেয়ে গেলে। এখন এ ও বি এই ত্রিভুজটা থেকে দেখো আর ইকাল টু পাওয়া যাবে এইচ ট্যান থিটা, এইচ ইকাল টু পাওয়া যাবে এল কস থিটা। আর ইকাল টু এইচ ট্যান থিটা যদি বসাও এই পর্যায়কালের সূত্রে তাহলে সেরকম এটা পাবে। আবার এইচ ইকাল টু এল কস থিটা যদি বসাও তাহলে টি এর ভ্যালুটা পাবে 2π × √L cos θ/g। তাহলে যেমন ডাটা দেওয়া থাকবে তেমন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখন এখান থেকে আরেকটু থিটার ভ্যালুটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে কস থিটাটাকে 1 ধরা চলে, তখন টি ইকাল টু 2π × √L/g, মানে SHM এর সিম্পল হারমোনিক মোশনের পর্যায়কালের সূত্রটা বা দোলনকালের সূত্রটা হয়ে গেল। এইসব সূত্রগুলিকে খেয়াল করো এবং বিভিন্ন MCQ কম্পিটিশন পরীক্ষাতে করবার জন্য তৈরি হও। দ্যাটস অল ফর নাও।